নমস্কার, পাপুনের গল্পঘরে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। শুরু করতে চলেছি সঞ্জীব চট্টোপাধ্যায়ের আহাম্মক গল্পের চতুর্থ পর্ব। অনেক রাতে যখন ঘুম আসে না, তখন তাকিয়ে দেখি রোগীর বিছানায় তনু একপাশে আর হয়ে সেবা করছে। মৃদু স্বরে বলছে, মাস্টারমশাই, খুব কষ্ট হচ্ছে, কি করি বলুন তো? কি করবে মা, আনন্দ শেয়ার করা যায়, যন্ত্রণা নিজেকেই ভোগ করতে হয়, শেয়ার করা যায় না। ম্যান শুড সাফার অ্যালোন। গভীর রাত, সবাই গভীর ঘুমে, তুমি শুধু একা জেগে বসে আছো তোমার যন্ত্রণা নিয়ে। সহ্য করার চেয়ে বড় সাধনা আর কিছু নেই। আপনি একটু শোবার চেষ্টা করুন, আমি আস্তে আস্তে সুড়সুড়ি দিয়ে দিই। ওতে কিছু হবে না মা, তুমি এইবার একটু শুয়ে পড়ো। শেষ রাতে ঘুম ভেঙে গেল। মেজের বিছানার দিকে তাকিয়ে দেখি তনু হাঁটু গেড়ে হাত জোর করে বসে আছে প্রার্থনার ভঙ্গিতে। ভোরের নরম আলোয় যেন একটা পাথরের মূর্তি বসে আছে। ভোরের নদী, ঘুম ভাঙা অরণ্য, বাসা থেকে ওড়ার চেষ্টা করছে সাদা একটা পায়রা। নদীর জলে স্নানে নেমেছেন কোনো বৈষ্ণব। জল ভাঙার চুনচুন শব্দ। পুকুর ঘাট ছেড়ে একটা হাঁস ঢেউ কেটে কেটে চলেছে এপার থেকে ওপারে। এই সবই হলো পবিত্র পৃথিবীর দৃশ্য। স্তব্ধ হয়ে তনুর প্রার্থনা দেখতে দেখতে মনে হয়েছিল আমি খুব নিচের তলার মানুষ। যার কাছে দীক্ষা নেওয়া উচিত তাকে আমি কুকুরের মতন কামনার জিভ দিয়ে চাটার চেষ্টা করছি। আমি একটা দ্বিপদ জন্তু। পৃথিবীতে কত রকমেরই না মানুষ আছে। একজন অষ্টাবক্র লোক পাড়াতেই থাকে। যাওয়া আসার পথে প্রায় দেখা হতো। হাঁটার ধরনটা ছিল গরিলার মতন। কৈলাস বলতো, কোতা গর্দান তাং পিছানি, দোনো হ্যায় বজ্জাত কি নিশানি। বড় বাজারে ব্যবসা, গায়ে অফুরন্ত তেল ডলে চান করেন। রোজ রাতে রাবড়ির হাঁড়ি হাতে বাড়ি ফেরেন। কোনো অনুষ্ঠানে চাঁদা চাইতে গেলে 3 ঘন্টা দাঁড় করিয়ে রেখে একটা টাকা ছাড়েন। ধরা আর ছাড়া অর্থনীতির একমাত্র কৌশল। ধরার সময় যতটা তৎপর, ছাড়ার সময় ঠিক ততটাই শ্লথ। তবেই মানুষের অর্থভাগ্য খোলে। কৈলাস ভদ্রলোকের নাম রেখেছিল বজ্রমাটুল। স্ত্রী খুব সুন্দরী, সেই কারণে আমরা বলতুম বিউটি অ্যান্ড দি বিস্টের বাড়ি। মাঝে মাঝে আমাদের প্ল্যান হতো বজ্রমাটুলের কারাগার থেকে কেমন করে ওই বন্দিনী সুন্দরীকে উদ্ধার করা যেতে পারে। পয়সা দেখে বিয়ে দিয়েছে মেয়ের বাপ, এইরকম অসম মিলন সহ্য করা যায় না। ভদ্রমহিলাকে দেখলে আমরা বলতুম ক্যাপটিভ লেডি। বজ্রমাটুল কারোর সঙ্গে কথা বলতেন না, বাড়িতে কারোকে আপ্যায়ন করতেন না। ভয় ছিল বউ যদি পালায়। সিনেমা যে কোনো সময় মানুষের সর্বনাশ করতে পারে। সেই বজ্রমাটুল হঠাৎ মোড়ের মাথায় দাঁড়িয়ে পড়লেন আমাকে দেখে। শুনলুম মাস্টারমশাইয়ের খুব খারাপ একটা অসুখ করেছে। ঠিকই শুনেছেন, হার্পিস জোস্টার, ভেনারাল ডিজিজ। ভেনারাল নয়, ভাইরাস ডিজিজ। ওই হলো, একই ব্যাপার। ওর মতন চরিত্রের মানুষের এই হলো ঘোর কলি। তা শুনলুম ঘর সংসার ছেড়ে এসে সেবা করছে বিপ্লববাবুর মেয়ে। ব্যাপারটা কি বলো তো? যে বাড়িতে আইবুড়ো একটা ছেলে, সেই বাড়িতে আইবুড়ো একটা মেয়ে রাত কাটাচ্ছে, এও তো আর একটা ভেনারাল ডিজিজ। তোমাদের ফ্যামিলির আর কোনো প্রেস্টিজ রইল না। তোমার ঠাকুরদার নামে চুনকালি পড়ল। বাড়িতে দ্বিতীয় কোনো মহিলা নেই। রাতের পর রাত, ভাবতেও আমার কেমন লাগছে। ভদ্রলোকের পাড়া, বেশ মজায় আছো, কি বলো? পেঁচার মতন হাসছে লোকটা, কথার মধ্যে থলথলে ইঙ্গিত। বেশ আনন্দ পাচ্ছে। আমার মনে হচ্ছিল মারি এক ঘুষি, নিচে দাঁত কটা ফেলে দিই। কোনো রকমে নিজেকে সংযত করে বললুম, কেন নোংরা কথা বলছেন? তোমরা নোংরামি করছো বলে। মাস্টারমশাইয়ের কাছে ছাত্ররা গিয়ে কি শিখবে? বৃন্দাবন লীলা? বিশাল একটা রবারের পুতুলের মতো লোকটা হেলে দুলে চলে গেল। আমি হাঁ করে দাঁড়িয়ে রইলুম কিছুক্ষণ। আর ঠিক সেই সময় কৈলাস এসে পড়লো সাইকেলে চেপে। কৈলাস দাদার কারখানায় যাচ্ছে খাবার পৌঁছে দিতে। সাইকেলের হ্যান্ডেলে টিফিন ক্যারিয়ার ঝুলছে, রাস্তায় পা রেখে দাঁড়িয়েছে। কি হলো, এমন গরু চোরের মতন দাঁড়িয়ে আছিস? বজ্রবাটুল যা তা বলে গেল তনু আমাদের বাড়িতে আছে বলে। খারাপ খারাপ কথা। তুই কি বললি? কিছুই তেমন বলতে পারলুম না। তুই বেটা ছোট লোকের মতন ভদ্রলোক, ঠাস করে একটা চড় মারতে পারলি না? তনু তোদের বাড়িতে আছে তো ওর বাবার কি? বেটা রক্ষকালীর বাচ্চা। তুই এবার থেকে রোজ বিকেলবেলা তনুর হাত ধরে বেড়াতে বেরোবি। এই মদনা বেটার বাড়ির সামনে দাঁড়িয়ে খুব হ্যাঁ হ্যাঁ হা হা করবি, হিন্দি গান গাইবি। এই মাঘেই তোর সঙ্গে তনুর বিয়ে দেবো। আমার খুব কষ্ট হবে ঠিকই, বুক ফেটে যায় মা, কারণ তনুর তড়িতে আমি ভাসবো ভেবেছিলুম। তনু আমার মতন বেকারকে বিয়ে করবে কেন? ওর বাপ করবে। তনু তোকে ভালোবাসে।
তনু আমাকে নয়, আমার বাবাকে ভালোবাসে। মাস্টারমশাইকে একভাবে ভালোবাসে, তোকে আর একভাবে। সময় পেলে কথামৃত পড়বি, সেখানে ঠাকুর একটা সুন্দর কথা বলেছে। একই বিছানা, ডান পাশে স্বামী, বাঁ পাশে ছেলে। ছেলেকে আদর করার সময় এক ভাব, আর স্বামী আদর করার সময় আর এক ভাব। তুই একটা চিরকালের বোকা, কিছুই বুঝতে পারিস না। দুটো ভালোবাসার টানে তনু সংসার থেকে ছিটকে এসেছে। অতীতের স্মৃতি হলো গর্তের সাপ, মাঝে মধ্যে হিল হিল করে বেরিয়ে আসে। সে আবার ময়াল সাপ, শরীরে চাকা চাকা গোল গোল বর্ণ বাহা, এক একটা উজ্জ্বল ঘটনা। বিয়েটা মাগেই হলো, যেমন হয়, বোকা বোকা সাজ, গরদের পাঞ্জাবি, কোঁচানো চুনট করা ধুতি, পায়ে নিউকাট, মিনমিনে পালিশ। মামাতো বোন সুধা লবঙ্গ দিয়ে মুখে চন্দনের ফোঁটা মেরেছে, চন্দনে পাঁচ করা ছিল তিলক মাটি। জেল্লাটা ভালোই খুলেছিল, বোকা বোকা মুখ। কৈলাস সেরেছিল কর্তা ব্যক্তির মতন, মালকোচা মারা ধুতি, হাফাতা শার্ট। আমার চেয়ে তার আনন্দ বেশি। মাঝ সমুদ্রের ভাসমান জাহাজকে বন্দরে ভিড়িয়েছে কাপ্তেন কৈলাস। বৌভাতে নিমন্ত্রণ করা হয়েছিল বজ্রবাটুলকে। লোকটা মহাপাজি। চলে যাবার সময় চাকর চাকর পান চিবোতে চিবোতে বলে গেল, ধন্যবাদটা আমাকেই দিয়ে হয়ে ছোকরা, বিয়েটা আমি এগিয়ে দিলুম। ব্যাপারটা তাহলে জট পাকিয়ে যেত। সংসারের প্রবেশপথটা খুব সুন্দর। খিলান, মেহগনি কাঠের বালিশ করা দরজা, মাথার ওপর পোঁ ধরেছে সানাই, জুঁই রজনীগন্ধা ছড়াচ্ছে। অভাব, অভিযোগ, দুঃখ, কষ্ট সব বেনারসি চাপা। শাশুড়ির গয়নায় সেজে ও বাড়ির বউ এসেছে এ বাড়ির নিমন্ত্রণে। এক রাতের জন্য ভেতরের দৃশ্যটা আরব্য রজনীর মতন। হলুদ লাল আলোয় মায়া, ভেলভেটের আদিম ঝালরে মিহি চিনির মতন আলোর গুঁড়ি। আমির, ওমরাহ, বাদশাহ বেগমদের জমায়েত। শান্তিদি ভাঙা গালে পাউডার ঘষছে, চোখে কাজল। 20 বছর আগে ফেলে আসা যৌবন থেকে নজর ধার করে। মৌময়ী হয়ে আমাকে ফিসফিস করে বলছে, কি করতে হয় জানিস তো? না, আড়ালে আয়, বলে দিচ্ছি। শান্তিদি আমার হাতটা চেপে ধরল। মাঝের আঙুলে একটা তামার রিং, তার পাশের আঙুলে একটা সীসের রিং। হাতের তালুটা খুব গরম। লম্বা লম্বা সরু সরু আঙুল, বেশ লম্বা, ছিপছিপে শরীর। আমাকে টানতে টানতে একেবারে ভাড়ার ঘরে। ঘরে কেউ নেই, সবাই নতুন বউকে সাজাতে ব্যস্ত। শান্তিদি একেবারে আমার বুকের কাছে। আজ খুব যত্ন করে চুল বেঁধেছে, বুকের আঁচল একপাশে সরে গেছে, লাল চকচকে ব্লাউজ। তোকে আজ খুব সুন্দর দেখাচ্ছে বিলু, তোর চেহারাটা আজ খুব সুন্দর দেখাচ্ছে। মুখটা ধারালো, নাকটা খাড়া, চোখ দুটো বাদাম ছেঁড়া, পাতলা তিরতিরে ঠোঁট। এই রকম মুখ আর চেহারার একটা আকর্ষণ আছে। কি করতে চাইছে বোঝার আগেই দু হাতে গলা জড়িয়ে ধরে শান্তিদি আমার ঠোঁটে বেশ ঘন করে একটা চুমু খেয়েই দূরে সরে গেল। সেই মুহূর্তে আমি কেমন যেন হয়ে গেলুম। সাপ যেন ছোবল মেরে দূরে সরে গেল। শান্তিদি খুব দ্রুত নিঃশ্বাস ফেলছে, বুকের ওঠানামা। অদ্ভুত একটা গলা করে বলল, তুই সরে যা, আমার সামনে থেকে সরে যা। বড় বড় গামলায় রসে ভাসছে রসগোল্লা, পান্তুয়া, হলদে হলদে কমলাভোগ। সব যেন ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বোকার মতন পায়ে পায়ে সেই ঘর থেকে বেরিয়ে গেলুম। নানা রকম মশলার গন্ধ, একটা 100 পাওয়ারের আলো। দেয়ালের রং ময়লা, কাঠের একটা টেবিলের ওপর অনেক শালপাতা, কিছু কাঁচা পাঁপড় মেঝেতে ছড়িয়ে আছে। শান্তিদির জীবনটা ভেঙে গেছে। বড়লোকের মেয়ে ছিল, আদুরে মেয়ে। নামি স্কুলে পড়তো, ভালো নাচতো, বাবার ব্যবসা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফুলে ফেপে উঠেছিলেন। শেষের দিকে একের পর এক ব্যাংক ফেল করতে লাগলো, গণেশের পর গণেশ উল্টাচ্ছে। হঠাৎ যুদ্ধ শেষ, দেশ বিভাগ, রায়ট, স্বাধীনতা। শান্তিদির বাবা পাগল হয়ে গেলেন। বিক্রি হয়ে গেল স্টুডিবেকার গাড়ি, একটা বাগান ছিল, বিক্রি হয়ে গেল। লোকজন, পোষ্যরা সব ভেগে গেল। দুটো অ্যালসেশিয়ান কুকুর ছিল, খেতে না পেয়ে মরে গেল। অনেকেরই উল্লাস। প্যারা বাঙালি খুব লপচাপানি হয়েছিল। বেলুন এইবার চুপসেছে। শান্তিদির মায়ের নামে নানা কেচ্ছা, প্রশ্নতেই উত্তর। সংসারটা চলছে কি করে? মেয়েদের তো একটাই ক্যাপিটাল। শান্তিদির লড়াই সেই থেকে শুরু। রাস্তার দিকের দোতলার বারান্দায় শান্তিদির বাবা বসে থাকতেন আর থেকে থেকে চিৎকার করতেন, চিল চিল, ছো মারলে, ছো মারলে। মানুষটাকে কেউ দেখতো না। মাঝে মাঝে মারধর করত। এখনো মনে আছে, শান্তিদির মা আর বড় মামা এমন মেরেছিল, ভদ্রলোকের চওড়া পিঠে লাল লাল সোটা সোটা দাগ। রাস্তা দিয়ে যে যাচ্ছে তাকেই দেখাচ্ছেন, এই দেখো, এই দেখো আমার পিঠে জমা খরচ। এরপর ইলেকট্রিক শক দিয়ে দিয়েই মেরে ফেললেন। শান্তিদির বিয়ে হতে হতেও হলো না। রটনা মায়ের জন্যই হলো না। একজন আর্টিস্ট খুব ঝুঁকেছিল। শান্তিদিকে মডেল করে অনেক ছবি এঁকেছিল। পড়তি জমিদারের ছেলে, রোজগার না থাক, বাড়ির মেঝে মার্বেল পাথরে। শান্তিদির মাকে আমরা বলতুম,
হোয়াইট টাইগ্রেস। যৌবনের পড়ন্ত আলোয় বসে থাকা সেই মহিলাকে আমরা দেখেছি। মেয়েদের সংসার ভেঙে গেলে আর কিছু থাকে না। রূপ আর দেহ হলো বিয়েবাড়ির বাইরে ডাস্টবিনের ধারে ছড়িয়ে পড়ে থাকা এঁটো পাতার মতো। কুকুরের দল এসে সারা রাত ছেঁড়াছিড়ি করে ভরে চলে যায়। সংসার একটা নেশা, চিনেপাড়ার ওপিয়াম দেন। দরজার বাইরে দাঁড়িয়ে দেখলে দৃশ্যটা এইরকম। গুহার মতো একটা জায়গা, ভেতরটা ধোয়া ধোয়া, আলোটা নেশায় লাল, কেউ শুয়ে কেউ বসে কেউ আছোয়া, মেয়েরা নেচে নেচে ঘুরছে। অস্ফুট গুঞ্জন, জড়িত কণ্ঠ, শিথিল হাতে বিচলিত কোনো সুন্দরীর পোশাকের প্রান্ত আঁকড়ে ধরার চেষ্টা। কেউ বুকে হেঁটে এগিয়ে চলেছে যেখানে নীল কাঁচের পাত্রে রয়েছে লাল চেরি। যে একেবারে বেহুঁশ, তার সর্বস্ব হরণ করে নিচ্ছে নেশামণ্ডলের অধিকারী। যে স্বেচ্ছায় ঢুকছে সে আর বেরোতে পারছে না। একটু একটু করে চুর হতে হতে বোঁদ। মিষ্টি ঘণ্টাধ্বনি, সিল্কের খসখস শব্দ, মশলার গন্ধ, শালুকের কাণ্ডের মতন ললিত হাতের ছোবল। ঝিনুকের কপালে ভোরের সূর্য, গোলাপি অন্ধকারে খইয়ের মতো জোনাকির আলো। সাদা রেশম ঢাকা একজোড়া বাতাবি, মাঝে পিঁপড়ের পায়ে হাঁটার পথ, শিলাজতুর পিচ্ছিলতা, মেয়ে বৃষ্টির মতন আসক্তি, যন্ত্রণা, চাপা আর্তনাদ, ফাঁদে পড়া পশুর অসহায়তা। নেশার গলায় কেউ বললে বহুত আনন্দ, সঙ্গে সঙ্গে সেই গহ্বরে সবাই গুঞ্জন করে উঠল, আনন্দ আনন্দ। কেউ বললে বড় যন্ত্রণা, সঙ্গে সঙ্গে গুঞ্জন, যন্ত্রণা যন্ত্রণা। কেউ তেড়ে ফেরে উঠল, মুক্তি মুক্তি। অধিকারের নিষ্ঠুর গলা, মুক্তি। ভোরের আগে মুক্তি নেই। গুহার বাইরে বিবেকের গান শোনা যাবে। লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বস্ব শোষণ। পরম যতনের আখরে প্রহরী, সমদম দুই জানে, সাধু সঙ্গ নামে আছে পান্থদাম, শান্ত হলে তথায় করিবে বিশ্রাম। পথভ্রান্ত হইলে সুধাইবে পথ সে পান্থ নিবাসীগণে, যদি দেখো পথে ভয়ের আকার, প্রাণপণে দিও দোহাই রাজার, সে পথে রাজার প্রবল প্রতাপ, সমন ডরে যার শাসনে। শোনা গেলে কি হবে? জীবন আফিমের নেশা বড় ভয়ঙ্কর। একবার ধরে গেলে আর তো ছাড়া যায় না। চোরাবালির মতন ক্রমে ক্রমে গ্রাস করে। প্রেম, বিরহ, মূর্ছা। উৎসবের রাত তার যাবতীয় আড়ম্বরে চকমকি খসিয়ে সাধারণ রাত হয়ে গেল। হাতা খুন্তি চটের ব্যাগের জীবন, হিসেবের খাতা, আয়ের ঘরে একটা লাইন তো ব্যয়ের ঘরে 100টা। তবে ভার্যা যদি মনোরমা হয় তাহলে অভাবেও কত ভাব। কিছু পয়সা সঞ্চয় করে সেই পুরীতে বেড়াতে যাওয়া। ঢেউ ভেঙে ভেঙে পড়ছে, সুই সুই শব্দ, ফ্যানার বুজবুজি। পায়ের দিকে শাড়িটা সামান্য ওপর দিকে টেনে তুলে তনুশ্রী ভাঙা ঢেউ মারিয়ে হাঁটছে, ছুটছে, লাফাচ্ছে। বাতাসে শাড়ির আঁচল উঠছে। এলো খোপা লুটোপুটি বা খাচ্ছে চওড়া পিঠে। নীল আর সবুজের মহা খেলা। কে আমি তখন রাজকুমার, কোনো প্রতিষ্ঠানের দাস নই। দুপাশে হাত ঝুলিয়ে নেলা খাপলার মতন দিনে অন্তত একবার বড় কর্তার টেবিলের সামনে করুণ মুখে দাঁড়াতে হয় না কি আমাকে? সেই বড় দাস এই ছোট দাসটিকে উন্মোচন করে বড়ই আনন্দ পেয়ে থাকেন। আত্মসম্মানের আলখাল্লাটিকে ছিঁড়ে ফেলে তিনি বাক্য দিয়ে ধর্ষণ করেন। সামনের চেয়ারে বসার অধিকার নেই। মানুষ হলো, সবাই তো মানুষ নয়। কত টাকার মানুষ তুমি? হাতিবাগানের হাটের জামা না টিকিট লাগানো বড় দোকানের দামি জামা? তুমি কার্পেট না পাপোশ? তোমার মতন ইডিয়েট তো আমি দুটো দেখিনি। পয়সা খরচ করে লেখাপড়া শিখেছিলে না চালকলা দিয়ে? এটা কি হয়েছে? এটা কি? হোয়াট এ মেস! এ তোমার বাপের অফিস। গুপ্তকে তুমি অর্ডারটা ইস্যু করলে কার হুকুমে? আগে আপনিই তো স্যার সই করেছিলেন। শাট আপ ইউ ফুল! নিপেনবাবু ধরিয়ে না দিলে আমি ধরতেই পারতুম না। কি ধরালেন স্যার? গুপ্তরটাই তো লোয়েস্ট রেট। নো নো স্যার, লোয়েস্ট ব্যানার্জি। গুপ্তরটা প্যাকিং অ্যান্ড ফরওয়ার্ডিং এক্সক্লুডেড, ব্যানার্জিটা ইনক্লুডেড। সেই যোগটা কে করবে? আমি না আমার বাবা? রেজাল্ট? কোম্পানির 1 লাখ টাকা খরচা। এই টাকাটা কে দেবে? ইওর ফাদার। শুনেছি তুমি নাকি কাজ করতে করতে গুনগুন করে গান গা। এত ফুর্তি কিসের? স্যার এবারের মতন মাফ করে দিন, আমি অতটা খেয়াল করিনি স্যার। যাও এখন গুপ্তর হাতে পায়ে ধরে অর্ডারটা উইথড্র করে আনো। সেটা কি সম্ভব স্যার? একবার ইস্যু করা হয়ে গেছে। সম্ভব কি অসম্ভব সে তো জানি না। কত টাকা খেয়েছিলে? ভমিট ইট আউট। হয় 1 লাখ টাকা পে করো, আর তা নাহলে উইথড্র করে আনো। আপনি আমাকে বাঁচান স্যার, সবে বিয়ে করেছি। কে বলেছিলেন সেই শ্রীকৃষ্ণ নাকি উপনিষদ? তুমি যে সে নও, তোমার ভেতরে আছে লিঙ্গ শরীর, অর্ধাঙ্গুষ্ঠ পরিমাণ জ্যোতির্ময় এক লাইটার। তার মধ্যে আছে তরল গ্যাস, স্পিরিট, চৈতন্যের চাকা লাগানো। বুড়ো আঙুল দিয়ে খচাং করলেই আত্মার আলোয় উদ্ভাসিত। বাক্যের অস্ত্র তোমাকে বিদ্ধ করতে পারবে না। নিতম্বে বাক্যের পদাঘাত তোমাকে ভূপতিত করতে পারবে না। চাকরি চৌপাট হলেও অনাহারে ভেটকে যাবে না। তুমি বুদ্ধ হলেও ব্রহ্ম,
তুমি জন্মেছ নাকি যে মৃত্যুর কথা ভাবছো? অর্ধাঙ্গুষ্ঠ পরিমাণ আত্মার স্বর্গীয় লাইটার বড়বাবু পায়ের কাছে পড়ে আর্তনাদ করছে। বাঁচান স্যার, আমাকে বাঁচান। গুরু কৃপা নয়, ঈশ্বর কৃপা নয়, আপনার কৃপা চাই। ওটা যদি না পারো তাহলে এইটা তো পারবে। ব্যানার্জিকে গিয়ে বলো ইনক্লুডেড এর বদলে এক্সক্লুডেড লিখিয়ে এনে ফাইলে ঢোকাও। অঙ্গুষ্ঠ পরিমাণ আত্মপুরুষ এবার ব্যানার্জির পদতলে। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর, সখা তুমি, পিতা তুমি। এইবার সে বাড়ি ফিরছে, সম্মানিত সম্ভ্রান্ত তনুশ্রীর স্বামী। মুখে একটা হাসি ঝুলিয়েছে, টান টান খাড়া, অপমানের কাদা উপেক্ষা আর উদাসীনতার জলে ধুয়েছে। বগলে 1 পাউন্ড পাউরুটি। সংস্কৃতি মনস্ক এক যুবক। ময়দানে বঙ্গ সংস্কৃতি। দেবব্রত বিশ্বাসের উদাত্ত অর্থে আকাশ ভরা সূর্য তারা। জোড়াসাঁকোয় রবীন্দ্র জয়ন্তী, সিনেমার পর্দায় ফেলিনি, ক্রুভো, আইজেনস্টাইন, স্টেট ক্রিকেটে মার্চেন্ট ওয়াদেকার, সাহিত্যে কামু, কাফকা, সার্থ। লাল জামার রাজনীতি, পুঁজিবাদে আগুন লাগাও, শ্রমিক তুমি পার্লামেন্টের হাতুড়ি ঝোলাও। বন্ধুগণ, নেচে ওঠো, বিধান রায়কে চটকে দাও, প্রফুল্ল সেন কলা খাও, অতুল্য ঘোষ নিপাত যাও। গণনাট্য সঙ্গের গান টেবিলে তাল ঠুকে, কাঁধে ব্যাগ ঝোলা ইন্টেলেকচুয়াল, ঝুলঝাড়ু মাথা, বগল ফাটা হ্যান্ডলুম পাঞ্জাবি, জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের ছবি। এইসবের ভেতর দিয়ে উঠতে উঠতে আসছে তনুশ্রীর প্রেমিক। আত্মার ঝাললণ্ঠন, সাংস্কৃতিক সার্চলাইট, না বোঝা কথার ফুলঝুরি। সুন্দরী সুটকেস খোলো না, তাহলে পায়ের ফাঁকে লেজ ঢেকোনো একটা লেডি কুকুর বেরিয়ে পড়বে। পায়ের উপর দিয়ে চাকা চলে গেলে কুকুর যেরকম আর্তনাদ করে সেই রকম আর্তচিৎকার বুকে চাপা আছে, তবু মুখে এক ফালি কাঁচা হাসি। স্ত্রী মনে করছে সফল সম্মানিত এক মানুষ সারাদিনের পর ফিরে এলো। কর্মই যার ধর্ম। ছেলে আদো আদো গলায় বলবে আমি বাবার মতন হব। কনিষ্ঠরা পায়ে হাত দিয়ে প্রণাম করে বলবে আশীর্বাদ করুন। কাকে বলছে জানে না, যে জানে সে বসে আছে অন্নদাতা হয়ে। তার চোখে এই লোকটা একটা ইডিয়েট ভৃত্য। প্রতিটি টাকায় সেই কথা লেখা আছে। এই জামার ডিজাইন সেই গালাগাল, এই উদরের অন্ন সেই গালাগাল। এমনকি রাতে যখন সে স্ত্রীকে বুকে নিয়ে শুয়ে আছে, তখন সেই মশারির চালে ওই কাঁচি ছাঁটা সেনগুপ্ত সাহেবের মুখ, কুতকুতে চোখ, ঘুনঘুতে গলা। আবার বিয়ে করা হয়েছে, প্রেম, ছেলে হবে, মেয়ে হবে, লেখাপড়া, দুধ, মাছ, জামা কাপড়, পেন্সিল, খাতা, শীতের চিড়িয়াখানা, আইসক্রিম, 1000 টাকার লপচপানি, গেরি গুগলির সংসার, সব আমার হাতে। মুহূর্তে ফিউজ করে দিতে পারি। জমিদার বাড়ির বাগানের একপাশে নর্দমার ধার গেছে চাকর বাকরের ঘর। জমিদার বাবুর চোখে কর্তাটির শুয়োরের বাচ্চা, সারাদিন খিদমত খাটে। অনেক রাতে দুডোক খেয়ে রামুর মার পাশে ধারে একটা শুয়োরের মতন শুয়ে পড়ে। অদৃশ্য লম্বা একটা জিভ বের করে ক্ষতস্থান লেহন করে। বাপের বেটা রামু শামুকে জড়িয়ে চটের বিছানায় শুয়ে আছে। 12 মাসি সর্দি, টনসিল, আমাশা, চোখে ঘা। রামুর মায়ের পেটে আর একটা ঘাই মারছে। রামুর বাবা মানুষের কথা শুনেছে, মানুষ ঠিক কি জিনিস তা জানে না। এইটুকু জানে এক ধরনের মানুষ আর এক ধরনের মানুষকে জুতো মেরে টাকা দেয়, ভয় দেখায়। একমাত্র নিজেকেই মানুষের মতন মানুষ ভাবে, বাকি সব ছাগল। অনেক বই পড়ে বক্তৃতা দেয়, ভোটে দাঁড়ায়, বিরাট ঠাকুরঘরে বসে পুজো করে, আর অন্য মানুষের মাথা চিবিয়ে খায়। পৃথিবীটাকে এরা নিজেদের মধ্যে বেশ ভাগ করে নিয়েছে। বাকি সবাই নর্দমার ধারে সার্ভেন্টস কোয়ার্টারে শূকরের পাল। পুরীতে গিয়ে 7 দিনের জন্য এইসব কথা ভোলা গিয়েছিল। অফিসের সেই হলদে বাড়িটা নেই, ছাঁটা গোঁফ সেনগুপ্ত নেই, তাকে ঘিরে মোসাহেবদের সংকীর্তন পার্টি নেই, মনুমেন্টের তলায় মানব শৃঙ্খল উন্মোচনের গণসঙ্গীত নেই, সেই সব ম্যাগাজিন নেই যার পাতায় পাতায় সমাজতত্ত্ব, রাষ্ট্রতন্ত্র, ধর্মতত্ত্ব, বৃত্ততত্ত্ব, পৃথিবীর নতুন মডেলের কথা, কারিকারি উপদেশ, রামমোহন থেকে রবীন্দ্রনাথ, বাংলার নবজাগরণের প্রলয়কাণ্ড। সেই বাঙালি যারা সাহেবের জুতোর ফিতে বাঁধত, আবার বুকে হাত রেখে বীরভঙ্গিতে দাঁড়িয়ে বলতো আম্মু বিবেকানন্দ। সভার প্রধান অতিথি বাঁধানো দাঁত খুলে যাওয়ার ভয়ে দাঁতে দাঁত চেপে বলতেন আমাদের রবীন্দ্রনাথ শুধু বাংলার নয়, ভারতের নয়, এশিয়ার নয়, ইউরোপের নয়, সারা বিশ্বের। তিনি আমাদের শোনালেন মহামন্ত্র, মানুষ মানুষ মানুষ, মানুষকে ভালোবাসো। আমাদের সমস্ত সংকীর্ণতায় জেলে দিলেন মশালের আগুন। আমরা উড়ে গেলুম, তাই তো শুধুই পঞ্চস্বরে দগ্ধ করে করেছ একই সন্ন্যাসী। না, পুরীর 7টা দিনের স্মৃতিতে এই বিশাল বালুকাবেলা আমাদের, সমুদ্র মহান আমাদের, সব ঢেউ, সব ফেনা, রং বেরঙের ঝিনুক যত কুড়োতে পেরেছি, আকাশের যতটা নিতে পারা যায়, সূর্যোদয় আমাদের, সূর্যাস্ত আমাদের, রাতের তারা, ঢেউয়ের শব্দ, এর কোনো ঠিক ঠিকানাতেই
এমন কোনো লোক বসেছিল না যে বলতে পারতো, ইদারাও, তোমার ভ্যালুয়েশন 750 টাকা, সুন্দরী স্ত্রীকে নিয়ে সমুদ্র দেখার অধিকার তোমার নেই, তুমি কি এক গিলাস ফলের রসকে প্রাতঃভ্রমণে যাও? ক্লোজ ডোর মিটিংয়ে তুমি কি কোনো কোম্পানির ভাগ্য নির্ধারণের অংশীদার? তোমার কি 1 কেজি মাংস খেকো হোমদা কুকুর আছে? তোমার সামনে দাঁড়িয়ে হাত কচলে কেউ স্যার বলে? একটা মানুষকে টোস্ট কিংবা রোস্ট করার ক্ষমতা কি তোমার আছে? যাও সমুদ্র নর্দমা দেখো কি যাও। 7টা দিনের স্বাধীনতা। মানুষ হিসেবে কোন ক্যাটাগরিতে পড়ছি সে বিচার নেই। কোনো কাজের কোনো কৈফিয়ত কারোকে দিতে হবে না। সমুদ্র সৈকত ধরে তনুশ্রী ছুটছে চক্রতীর্থের দিকে, পেছনে আমি। কেউ বলার নেই, এটা অসভ্যতা। হঠাৎ পাশাপাশি বসে পড়া, শুনে শেখা গানের একটা দুটো লাইনে কোরাসে, এই বালুকা বেলায় আমি লিখেছিলু, একটি সে নাম আমি লিখেছিলু। বসে থাকতে থাকতে সমুদ্রের নোনা বাতাসে তনুশ্রীর গা চটচটে হয়ে উঠত। চিরদিনের কথা ভেবে মনে দুঃখ জমত। জানালার গড়ার ধরে এসে দাঁড়াতো ছেলেবেলা। অনন্তের গায়ে অন্ধকার সমুদ্রে ফসফরাস নৃত্য দেখতে দেখতে একদিন যে চলে যেতে হবে, এই বিষণ্ণতা আসতো। আমি হঠাৎ তনুশ্রীর হাত চেপে ধরতাম, যেন যেতে নাই দিব। আমাদের মধ্যে তখন এইসব কথা হতো। তনুশ্রী ঢেউয়ের ওপর দিয়ে কথা বললে, কি হলো কি তোমার, ভয় করছে? ভয় নয়, আমরা ফুরিয়ে যাচ্ছি। কাঁচা বয়সে শেলি, কিডস, ব্রাউনিং পড়া বাঙালিরা পাশে মহিলা থাকলে এইরকম ন্যাকা ন্যাকা কথা বলতে ভালোবাসে। চলে যাওয়ার সময়ের কথা, জীবনের নশ্বরতার কথা, প্রকৃতির চির বিদ্যমানতার কথা। এই যেদিনের রবনা পাশে ডাকিব না প্রিয়তম, যদিও পুরানো হবে তবুও বলবো শূন্য সমাধি মোর, ডেকে দিও ফুলে দলে। চারচৌকো পাথরের বেদি বড় রোম্যান্টিক, অভিমানের আধার, প্রেমের ঝরা পাতা, বিরহের জলে প্যাচ প্যাচে। হাতুড়ে পিঠে যাদের খেতে হয় না, তাদের কথাবার্তা এইরকমই, ললিপপ মার্কা, মদের মতো। এইসব কথার কি কাছে? তনুশ্রী আমার কাঁধে হাত, পিঠে মাথা রেখে বলেছিল, ভয় কি? আমরা দুজনে তো একসঙ্গেই ফুরোচ্ছি। আমরা দুজনে একসঙ্গে হাঁটতে হাঁটতে চলে যাব সমুদ্রের এইখানে, এই জায়গাটায় আমাদের বসে থাকাটা পড়ে থাকবে। অন্য কেউ এসে বসবে, আবার অন্য কেউ। খুব বড় মাপের কথা বলার প্রতিভা আমাদের ছিল না। সে থাকলে তো কত কথাই করতুম। প্রথম শীতে গায়ে কাঁথা, জমাট শীতের লেপ, পোস্তর বাটি চচ্চড়ি, পুঁইশাকের ছ্যাঁচড়া, চুনো মাছের ঝাল, এই তো জীবনের বহর। সে আর ব্ল্যাক হোলের মতন সর্বগ্রাসী কথা বলে কি করে? তনু অবশ্য সলিড কথা থেকে লিকুইড কথায় চলে গিয়েছিল। কান্না। কাঁদছো কেন? এমনি, ভালো লাগছে। এই সিচুয়েশনে একটা গানের প্রয়োজন। বাঙালির প্রেমিক ছেলে, একদিকে ভুসভুসে বালি, সামনে ধপাস ধপাস অন্ধকার সমুদ্র, পিঠে একটি নরম রোদন ভরা প্রাণী, এসব উপাদানের মধ্যে বসে একটা রবীন্দ্রসঙ্গীত সামান্য ভুল ছুড়ে গাইবে না? এমন ব্যতিক্রম তো হতে পারে না। বেশ গলা হাঁকিয়ে ধরে ফেলল, বেশ উপযোগী একটি গান। কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে। সঙ্গে সঙ্গে তনুও কুঁই কুঁই করে উঠল। তোমার অভিসারে যাব আগম পারে, চলিতে পথে পথে বাজুগো ব্যথা পায়। হাত সাথে দূরে অন্ধকার থেকে একজোড়া গলা বলে উঠল, বলিহারি বলিহারি। 4 গলায় গান শেষ হলো। পরাণে বাজে বাঁশি, নয়নে বহে ধারা, সুখের মধেরিতে করিল দিশাহারা। সকলই নিব কেড়ে, দিবে না তবু ছেড়ে, মন সরে না যেতে, ফেলিলে একই দায়। এ সকলই নিবে কেড়েতে এসে আর পারা গেল না। গলা ভারাক্রান্ত, 2-4 বার হ্যাঁচকা হ্যাঁচকি, অসম্ভব হলো কান্না চাপা। রবীন্দ্রনাথ জানতেন কোথায় মোচড় মারতে হয়। 4 গলাতেই কান্না। সকলই নেবে কেড়ে। ঢেউ আসছে, ফেনা কেটে সরে যাচ্ছে। ফেনা কাটার ফিটফিট শব্দ, রেণু রেণু জলের স্পর্শ। গানটা চলছে, 4 ফেরতা, 5 ফেরতা, থামানো যাচ্ছে না। স্বর্গদ্বারের শেষ মাথার সেই দোকানের ঝাঁক, সেখানে স্বপ্ন বিক্রি হয়। এক পাশে অন্ধকার সমুদ্র ফুঁসছে, অন্য পাশে আলোকমালায় সজ্জিত দোকানপাট, হোটেল। সবাই অভ্যস্ত, জীবনের গুটি কেটে বেরিয়ে এসেছে রঙিন প্রজাপতির মতন। আমি পেছন থেকে দেখছি, আজও দেখছি। কাউন্টারের সামনে ঝুঁকে আছে তনু, পরে আছে সিল্কের শাড়ি। দেহের মসৃণ নিম্নভাগ মৎস্যকুমারীর মতন স্থির একটা ছন্দ। বড় আলো, ছোট আলো, নানা আলোয় ঝলমলে দোকান। ফর্সা ঘাড়ের কাছে সরু সোনালি হাড়ের চিকিমিকি। দৃশ্যটা একজন মানুষকে অনেক দূর ভাসিয়ে নিয়ে যেতে পারে। ঝিনুকের নানা রকম হাড় দুল তুলে তুলে দেখছে তনু। এটা দেখছে, ওটা দেখছে, গলায় পড়ছে, খুলছে, আমাকে দেখাচ্ছে, মতামত নিচ্ছে। আঁচল সরিয়ে নীল বুকের ওপর ঝিনুকের লকেট ভাসিয়ে একমুখ হেসে বলছে কেমন। আবার দাম শুনে থমকে গিয়ে করুণ মুখে আমার দিকে চাইছে। দেখছে একটা বন্দি লোক, দুহাতে অদৃশ্য হাত করা। খরচ করার অঢল স্বাধীনতা এই লোকটার নেই।
সেই আধমোটা নারকোলকুলের মতন মাথা, সেই আমার কারারক্ষী সেনগুপ্তের ছায়া আমাদের দুজনকে ঘিরে আছে। সুখ, শখ, আহ্লাদ সব তার নিয়ন্ত্রণে। তুমি কতটা খাবে, কি পরবে, কেমন পরবে, সবই তার কৃপা। তবু আমি বলছি, তোমার যদি পছন্দ হয়ে থাকে তুমি নাও, দামের কথা ভেবো না। কথাটা বলতে বলতে মনে হয়েছিল রিচার্ড বার্টন এলিজাবেথ টেলরকে বলছেন, ডার্লিং, ইফ দ্যাট প্লিজেস ইউ টেক দ্যাট ডায়মন্ড নেকলেস, নাথিং ইজ প্রেশাস দ্যান ইউর আইভরি নেক। মনে আছে, এরপর আমরা কিছু কটকি গামছা কিনেছিল জামদানি কেনার আনন্দে। সেই রাতে হোটেলের মেঝেতে পা ছড়িয়ে বসেছিল তনু। নীল কোলের ওপর সমুদ্র থেকে কুড়িয়ে পাওয়া যত ঝিনুক, দোকান থেকে কেনা যত ঝিনুকের গয়না, আলিবাবার মাঝরাতের মোহর গোনার মতন দৃশ্য। খুশিতে মুখ উপচে পড়ছে। কত কত দেখো, কত ঝিনুক, আমি সব কুড়িয়েছি। আমি যে তখন অঘ্রাণ মাসের মূলোর মতন তরতাজা, তনু লকলকে পালং। আমি একটু একটু করে তার দিকে এগোচ্ছি, একটা সাপ খেলা করছে পিঠের দিকে। তনুর ঘাড় বেয়ে পিঠের ঢাল বেয়ে আমার নাক নামছে, ঠোঁট দুটো ত্বক ছুঁয়ে যাচ্ছে। ক্রমশ কোমরে বেড দিয়ে শরীরের সামনের দেয়াল ধরে উপরে উঠছে নরম দুটি ফল, মকমলের মতন গিরিপথ, খসখসে মৃদু গন্ধ, পাখির ঠোঁট ফল ঠোকরাবে। ক্রমশই বর্বরতা বাড়ছে, ডানা ঝাপট মারছে পাখি, রাতে জোয়ার এসে সমুদ্রে, গর্জন ভীষণ, ছেঁড়া আকাশে তারার চুরমার, নুনের গন্ধ, কিরকিরে বালি, যখন এর স্বাদ, ছড়ানো ঝিনুক, এনামেলের শব্দ, কোনো কথা নেই, শুধু শ্বাসের হাঁপড়। ছড়ানো চুলে ফোটা গন্ধরাজ মুখ, কপালে কেঁপে যাওয়া টিপ, আবেশে আধবোজা চোখ, ফসফরাসের ভাস্কর্য। অনেক অনেক পরে ছড়ানো ঝিনুকের মাঝে উঠে বসলো তনুশ্রী। ঘামে ভেজা পিঠ, কপালে চুল নেমে এসেছে। গরুরের ছিন্ন ভিন্ন ডানার মতন সাজ পোশাক চারপাশে ছড়ানো, লজ্জা নিয়ে একপাশে বসে আছি, ঝড় চলে যাওয়ার পর ভাঙা বোতলের উপলব্ধির মতন। তনু সেই অনাবৃত অবস্থাতেই আবার ঝাঁপিয়ে পড়লো আমার শরীরে, জীবন্ত আবেগ। হোটেলের সামনে স্বর্গদ্বারের পথ নির্জন, ঘুমিয়ে পড়েছে সব দোকান। বাতাসের বালি নিয়ে খেলা, সমুদ্রের ঢেউয়ের শঙ্খের গর্জন, উদ্দেল কুরুক্ষেত্র। ঢেউ সব পাণ্ডব এবং কৌরব পক্ষীয় সৈন্য সামন্ত। মহারথীরা সব শাঁখ বাজাচ্ছেন। পাঞ্চজন্য, ঋষিকেশ, দেবদত্তং, ধনঞ্জয়। শ্রীকৃষ্ণের পাঞ্চজন্য, অর্জুনের দেবদত্ত, ভীমের পৌণ্ড্র, যুধিষ্ঠিরের অনন্ত বিজয়, নকুলের সুঘোষ, সহদেবের মণিপুষ্পক। সমুদ্র থেকে একের পর এক সেই শাঁখের শব্দ। সব ঝিনুক একে একে কুড়িয়ে একটা বেতের ঝাঁপিতে রাখা হলো। ঝিনুকের গয়না আর একটায়, শুয়ে কি হবে? রাতের আর কতটুকুই বা পড়ে আছে তলানি। সমুদ্রের সামনের রাস্তায় নেমে এলু আমরা দুজন। যতটা পারা যায় ভোগ করে নাও। দুঃখ, কষ্ট, অভাব, অভিযোগ, চাবুক আছে, থাকবে, থাক। এরই মধ্যে থেকে আনন্দটা নিংড়ে নিতে হবে, কয়েক ফোঁটা যা পাওয়া যায়। দু একজন আমাদের মতোই এদার ওদার করছে, আজই তাদের শেষ রাত। সমুদ্রের সঙ্গে যতটা করে নেওয়া যায়। তনু আর আমি হাত ধরাধরি করে কাঁধে কাঁধ লাগিয়ে হাঁটছি। রাজবাড়ির দালানে 4-5টা লোক আপাদমস্তক মুড়ি দিয়ে শুয়ে আছে। আমরা হাত দুলিয়ে দুলিয়ে হাঁটছি। পুলিশ চৌকির পাশ দিয়ে সমুদ্রকে ডান দিকে রেখে হঠাৎ তনু বলল, তোমার খিদে পাচ্ছে না? তনু এইভাবেই কথা বলতো, আমার খিদে পেয়েছে, আমার ঘুম পেয়েছে, বলবে না। এক কাপ চা, কিছু খাবার পেলে মন্দ হতো না। তেমন কোনো ব্যবস্থাই ছিল না। মাঝরাতের বাতাস ছাড়া আর কি পাওয়া যাবে? আমরা আরো অনেক দূর যেতে পারতুম। টহলদার পুলিশ বললে, হোটেলে ফিরে যাও, কিছু খারাপ লোক এই সময় ঘুরে বেড়ায়। জীবনের সমস্ত বালি চালুনি দিয়ে চালতে চালতে এইরকম দু একটা সোনার কুচি চকচক করে ওঠে। খুব পয়সাতেই যে খুব সুখ, এমন কথা আর বলতে পারবো না। আমাদের পুরনো বাড়ির টিনের চালের রান্নাঘর থেকে বর্ষার বোদা সকালে ভারী আকাশের দিকে যখন ইলিবিলি করে কয়লার উনুনের ধোঁয়া উঠত, তখন ভাঙা বারান্দায় দাঁড়িয়ে দাঁত মাজতে মাজতে দেখতুম ছোট্ট মানুষের ছোট সুখ। একটা নতুন দিনের আরতি। পাহাড়ি কম্বলের উষ্ণতায় ছেয়ে যেত মন। যা আছে তাই দিয়েই তনু রাঁধবে তরিবাদি। চাকি বেলুনের ঠকাস ঠকাস শব্দ, গরম রুটির খসখসে গন্ধ, আলুর তরকারি, টিফিন কৌটো রেডি। 9টার সময় দৌড়বে ছোকরা। দরজায় দাঁড়িয়ে হাসি মুখে, দুর্গা দুর্গা, দেরি করো না, ছাতাটা হারিয়ে এসো না, পারলে একটু চা এনো, আর একজোড়া বর্ষার জুতো কিনবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন।
পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।